রাতে স্বামীর সঙ্গে ঝগড়া করে কিছু না খেয়ে ঘুমিয়েছিলাম। সকালবেলা আবারও ঝগড়া হয়। এক পর্যায়ে সে আমাকে একটা থাপ্পড় মেরে বসে। আমি চুপচাপ অফিসে চলে যাই। 4 বছরের সংসার জীবনে এরকম কষ্ট আমার কখনো হয়নি। বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করেছি। স্বামী হিসেবে তিনি যথেষ্ট ভালো ছিলেন। অফিসে এসে আমি কোনো কাজেই প্রতি মনোযোগ দিতে পারছিলাম না। তাজুলের মুখে রাতে অমন বিশ্রী কথাবার্তা শুনে আমি বাকরুদ্ধ। তাছাড়া সে আমার গায়ে হাত তুলবে এটা আমার কল্পনাই ছিল না। দুপুর পর্যন্ত শুধু ভাবনাতেই কেটে গেল। অফিসের ক্যান্টিনে খেয়ে নিলাম। বেশ কিছু অভিজ্ঞতা এই প্রথমবার হচ্ছে। স্বামীর হাতে প্রথম চর ছাড়া, রাগ করে খাওয়া বন্ধ করা, সকালে উঠে রান্না না করা, অফিসে খাবার না নিয়ে আসা। দুপুর 2:40 রিসেপশনের ডেস্ক থেকে অফিসে কল দিয়ে বলল, আপা আপনার সঙ্গে এক ভদ্রলোক দেখা করতে এসেছেন। রিসেপশনের বলা সেই ভদ্রলোক তাজুল ছাড়া আর কেউ নয়। তাজুল আমার অফিসে কোনোদিন আসেনি। তার এই অফিসে আসাটাও আজ প্রথমবারের ঘটনা ঘটার রেকর্ড হয়ে যাচ্ছে। তাজুল আমার রুমের মধ্যে এলো। তাকে দেখে অবাক না হয়ে পারলাম না। ঘেমে জবজবে শরীর, চেহারার মধ্যে মারাত্মক চিন্তার ছাপ স্পষ্ট। ঝগড়ার কারণে অনুতপ্ত হয়ে এরকম করার কথা না। তার মনে অন্য কিছু ঘটনা আছে। কিন্তু সেটা কি হতে পারে? কি এমন হতে পারে যার কারণে এতটা চিন্তাগ্রস্ত মনে হচ্ছে? বললাম, কি হয়েছে, এভাবে ঘামছো কেন? আর তুমি এ সময় আমার অফিসে না গিয়ে এখানে কি করো? একটা সর্বনাশ হয়ে গেছে মিতু। কি হয়েছে? রাতে আর সকালে সব কিছু ভুলে আমি তাজুলের দিতে স্বাভাবিকভাবে তাকিয়ে রইলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই। আমি কিছু করিনি। ভালো করে বলো কি হয়েছে? তুমি কি রাতের ঘটনা নিয়ে কথা বলতে এসেছো? যদি তাই হয় তাহলে এসব নিয়ে আমরা বাসায় গিয়ে কথা বলতে পারবো। না, রাতের বিষয়ে কিছু না। তাহলে কি হয়েছে ভালো করে বলো। আমি লাঞ্চ করতে বাসায় গেছিলাম। আমাদের বাসা থেকে মাত্র 10 মিনিটের মধ্যে হেঁটে হেঁটে তাজুলের অফিসে যাওয়া যায়। আমার সেক্টরের বাইরে, তবে ওর অফিস সেক্টরের মধ্যে। বাসা থেকে বের হয়ে রেল লাইন পার হলে ওর অফিস। যখন আমি চাকরি করতাম না, তখন নিজের অফিসের কাছেই বাসা নিয়েছিল তাজুল। বছরখানেক আগে আমি যখন চাকরি নিলাম, তখন দেখা গেল আমার অফিস দূরে, কিন্তু সুবিধা হচ্ছে অফিসের গাড়ি আছে, তাই আমার যাতায়াতের অসুবিধা হবে না মোটেও। সুতরাং বাসা আর পরিবর্তন করা হয়নি। প্রতিদিন আমি বাসা থেকে দুপুরের খাবার নিয়ে আসি, কিন্তু তাজুল লাঞ্চ টাইমে বাসায় গিয়ে যায়। বললাম, আমি তো সকালে রান্না করিনি, তাহলে বাসায় গেলে কেন জানতে পারি? তোমার মোবাইল আজকে বাসায় রেখে এসেছো তাই না? হ্যাঁ। কি হয়েছে সেটা বলো না। 12টার দিকে আফরিন আমার কাছে কল করেছিল। আমি চমকে গেলাম। আফরিন মাত্র 2 দিন আগে আমাদের বাসায় এসেছিল। আফরিন আমার ছোট বোন, আমার চেয়ে 3 বছরের ছোট। আর ওর এখনও বিয়ে হয়নি। মাঝে মাঝে সে চলে আসে আমাদের কাছে, কিন্তু তাই বলে সপ্তাহের মধ্যে 2বার চলে আসবে ভাবিনি। কারণ কি? বললাম, আফরিন কল দিয়ে কি বলেছে? আমাকে বলল যে দুলাভাই আপাতত কল রিসিভ করে না। আমি তো আপনাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আমরা থাকি উত্তরায়, আমার বাবা মা সবাই মিলে থাকে ধানমন্ডি। যেহেতু আফরিন এভাবে হুট করে কখনো আসে না, তাই সন্দেহ হচ্ছে তাজুল হয়তো কল দিয়ে ওকে আসতে বলেছে। নিশ্চয় আমার উপর রাগের কথা বলে ওকে নিয়ে এসেছে ওকালতি করতে। বললাম, আফরিনকে আমাদের ঝগড়ার কথা বলতে গেলে কেন? আমি তো বলিনি কিছু। সে আমাকে হঠাৎ কল দিয়ে বলল সে আমার বাসার সামনে। আমি তাকে আমার অফিসের সামনে যেতে বলি। তারপর আফরিন আমার অফিসের সামনে গেলে আমি ওকে বাসায় চাবি দিলাম। আফরিন বাসায় চলে গেল। যাবার সময় শুধু বললাম, তোমার আপা সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই সকালে রান্না করেনি। আফরিন বলল, ঠিক আছে দুলাভাই, আমি তাহলে বাসায় গিয়ে রান্না করে রাখবো, আপনি খেতে চলে আসবেন দুপুরে। আমি বললাম, সমস্যা নেই, তুমি রান্না করে খেয়ে নিও, আমি বরং আজ হোটেলে খাবো। ও বলল, তা কী করে হয় দুলাভাই, আপনার অফিস তো কাছেই, আপনি বাসায় চলে এসেন। একটু থেমে তাজুল আবার বলল, 1:30টার দিকে আমি অফিস থেকে বের হলাম, কারণ এর আগে 3বার কল করেছে। রেল লাইন পার হয়ে আমি আফরিনের নাম্বার কল দিলাম। আফরিন কল রিসিভ করলো না। রেল লাইনের পাশের বাজার থেকে 2 কেজি দই কিনে বাসায় গেলাম। তুমি পরশু বলেছিলে দই কিনতে। আফরিন তখন একটা মেসেজ দিয়ে বলল, কল দিতে হবে না, আপনি চলে আসেন। বাসায় গিয়ে দেখি ফ্ল্যাটের দরজা খোলা। আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে ডাকি। আফরিনের নাম ধরে ডাকতে থাকি, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। দিনের মধ্যে কেন জানি ভয় হতে লাগলো। এমন তো হবার কথা নয়। তারপর আমাদের রুমের মধ্যে গিয়ে দেখি তাজ্জুল থেমে গেল। ওর চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমি আর ধৈর্য ধরতে পারলাম না। আমাদের রুমের মধ্যে কি হয়েছে? আমি বলতে পারবো না, তুমি আমার সঙ্গে চলো এখনই, বাসায় গিয়ে দেখবে। ন্যাকামি করো না তো, বলো কি হয়েছে।
আমাদের বিছানার উপর আফরিনের লাশ পড়ে আছে। ওর ওড়না দিয়ে ওকে ফাঁস দেওয়া হয়েছে। চোখগুলো এখনো খোলা। তাজ্জুল কাঁপছে। আমার শরীরও তখন কাঁপা শুরু হলো। আমি অস্পষ্ট গলায় বললাম, আফরিনের কি হয়েছে বললা? তাজ্জুল আমার হাতটা টেবিলের উপর ধরেই বলল, মিতু বিশ্বাস করো, আমি কিছু জানি না। আমি শুধু ওকে চাবি দিয়েছিলাম। কিন্তু আমি বাসায় যাবার আগেই কেউ হয়তো আমাদের বাসায় গিয়ে ওকে খুন করেছে। আমার দম বন্ধ লাগলো। তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে গেলাম। কাউকে কিছু না বলে অফিস থেকে বের হলাম। তাজ্জুল আমার পিছনে পিছনে আসছে আর বলছে, আমি এখনও কিছু কাউকে বলিনি। বিশ্বাস করো, আমার খুব ভয় লাগছে। আমি রুমের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি দরজা বন্ধ করে সরাসরি তোমার কাছে আসছি। একটা সিএনজি নিয়ে আমরা দুজনে একসঙ্গে বাসায় এলাম। দারোয়ান আমাকে দেখে অবাক হয়ে বলল, ভাবি, আপনাকে এমন লাগছে কেন? আর এমন সময় আপনি বাসায়? কোথাও কিছু হয়েছে নাকি? ফ্ল্যাটের মধ্যে এসে আমাদের রুমের মধ্যে দেখি সত্যি সত্যি আমার বোনটা চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে। না না, কেউ ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তাজ্জুল নিচ থেকে আসার সময় দারোয়ান বলেছিল বাড়িওয়ালাকে আমাদের বাসায় পাঠাতে। একটু পরে সদর দরজায় বাড়িওয়ালার কণ্ঠের আওয়াজ শোনা গেল। তাজ্জুল তাকে বেডরুমে নিয়ে এলো। আমি তখন ফ্লোরে বসে আছি। কোনো কিছু বলার মতো ভাষা আমার মুখ থেকে হারিয়ে গেছে। বাড়িওয়ালা তখন তাজ্জুলের কাছে কি হয়েছে সব শুনতে শুনতে পুলিশের কাছে কল করে। ধানমন্ডিতে বাবা মার কাছে খবর দেওয়া হয়। আপন ছোট বোনের এমন লাশ দেখে একসময় আমি অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফেরে তখন আমার চারিদিকে অনেক মানুষ ঘিরে দাঁড়িয়েছে। সামনে তাজ্জুল দাঁড়িয়ে আছে, কিন্তু ওর হাতে হ্যান্ডকাপ পরানো। ওসি সাহেব আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এখন ঠিক আছেন? আমি কিছু না বলে তাকিয়ে রইলাম। ওসি সাহেব আবার বললেন, আমরা ঘটনার প্রাথমিক কিছু কথাবার্তা শুনলাম। বাসার দারোয়ানের বর্ণনা আর ফ্ল্যাটের পরিস্থিতি থেকে আপাতত আপনার স্বামীকে আমরা সন্দেহ করছি। আপনার বোনের লাশ পোস্টমর্টম করতে পাঠানো হয়েছে। আপনার স্বামীর সঙ্গে কখন দেখা হয়েছে আর সে আপনার কাছে কি বলেছে সেগুলো একটু বলবেন? আর আপনার সন্দেহের তালিকায় আর কেউ আছে নাকি? থাকলে বলেন। আমি তাজ্জুলের দিকে তাকিয়ে আছি। অসহায় দৃষ্টিতে তাজ্জুল আমার দিকে তাকিয়ে রইল। আমি একটু একটু করে সব বললাম পুলিশের কাছে। তারপর পুলিশ তাজ্জুলকে থানায় নিয়ে গেল। বাবা পুলিশের কাছে মামলা করে এলো। খালি কফির মগটা হাতে নিয়ে সাজু ভাই বসে আছে। কফি খেতে খেতে মিতুর কাছ থেকে এতক্ষণ ধরে সব কিছু শুনছিলেন। গতকালের খুনের ঘটনা। প্রথমে সাজু গিয়েছিল থানায়, তারপর গিয়ে সে তাজ্জুলের অফিসে, সেখান থেকে মিতুর অফিসে গিয়ে তারপর বাসায় এসেছে। সাজু ভাই বললেন, সব কিছু তো বললেন মিসেস মিতু, বাট 4 বছরের মধ্যে প্রথম ঝগড়া কেন হয়েছে সেটা তো বললেন না। মিতু বললেন, সেরকম কোনো বিষয় না। আর একটা প্রশ্ন, আপনি বলছেন আপনি অফিস ক্যান্টিন থেকে দুপুরের লাঞ্চ করছেন, কিন্তু আমি খবর নিয়ে এলাম যে আপনি অফিসে লাঞ্চের সময় অফিস থেকে বের হয়ে আসলেন এবং প্রায় 1.5 ঘন্টা পরে অফিসে প্রবেশ করছেন। মিতু চুপ করে রইল। সাজু বলল, কোথায় ছিলেন সত্যি করে ভাবুন। আমি বরং ততক্ষণে রান্নাঘরে গিয়ে ঘুরে আসি। আপনার বোন গতকাল কি রান্না করেছে সেটা তো দেখার দরকার, তাই না? রান্না করতে পেরেছে নাকি তার আগেই খুন হয়েছে, বরং সেটা দেখে আসি। মিতু অবাক হয়ে তাকিয়ে রইল। সাজু তার সেই চিরচেনা গম্ভীরতার মধ্যে ঠোঁটের আগায় হাসি দিয়ে রান্নাঘরে গেলেন। পুলিশ গতকালের সব কিছু দেখে গেছে। একবার সাজু চারিদিকে তাকিয়ে অবশেষে ফ্রিজটা খুলে ভিতরে উকি দিলেন। অবাক হয়ে 5 মিনিটের মতো তাকিয়ে থেকে আবারও মিতুর কাছে এসে বললেন, আপনার স্বামীকে না নিয়ে পুলিশ আপনাকে ধরে নিয়ে গেলেই বেশি ভালো হতো। মিতু বলল, আমাকে পুলিশ ধরবে কেন? আমি তো কিছু করিনি। সব কিছু আমার অগোচরে হয়েছে। সাজু ভাই বললেন, এবার বলেন লাঞ্চ টাইমে আপনি কোথায় ছিলেন? অফিস থেকে আপনি 12টা 35 মিনিটে বের হয়েছেন আর অফিসে প্রবেশ করছেন 2টা 4 মিনিট। এটা আপনাদের অফিসের গেটের সিসি ক্যামেরায় ধরাকৃত তত্ত্ব। মিতু মাথা নিচু করে বসে রইলেন। সাজু ঘরের মধ্যে চারিদিকে তাকাচ্ছেন। মিতুর মা বাবা, একজন মামা, আরও 4-5 জন উপস্থিত এখানে। সকলে চুপচাপ, তবে মিতুর কাছ থেকে উত্তর শোনার অপেক্ষা করছেন। সাজু বললেন, আপনি উত্তর দিলে তারপর আমি কিন্তু দ্বিতীয় প্রশ্ন করব। আমার অফিসের কলিগের সাথে বাইরে ছিলাম। তার নাম কি ফয়সাল? জি। আপনি কিভাবে জানেন? জানবো না কেন? সকালবেলা যেহেতু আমি আপনার অফিসে গিয়ে খোঁজ নিয়ে এসেছি, সুতরাং এতটুকু কথা জানা খুব বেশি আশ্চর্য নয়। না কিছু না, আসলে আমি সারাক্ষণ কাজের মধ্যে অমনোযোগী থাকার কারণে ফয়সাল সাহেব আমাকে বারবার জিজ্ঞাসা করে মন খারাপ কেন। এটা জানার জন্য তিনি ব্যাকুল ছিলেন। আমি বলেছি যে বাসায় সামান্য রাগারাগি হয়েছে। তারপর আমাদের অফিসে 12টা থেকে লাঞ্চের সময় শুরু হয়। ফয়সাল সাহেব সবসময়
ক্যান্টিনে লাঞ্চ করতেন। আমি খাবার নেইনি শুনে তিনি তার সঙ্গে খাবার খেতে অনুরোধ করেন। তারপর আমরা দুজন মিলে ক্যান্টিনে না গিয়ে বাইরে যাই। অফিস থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করি। সেই রেস্টুরেন্টের অফিস থেকে কত দূর, মানে আসা যাওয়া কতক্ষণ লাগবে তার ধরুন 15-30 মিনিট। সব কিছু সত্যি বলেন, কারণ আমি সব কিছু কিন্তু যাচাই করব। সত্যি বললাম। সেখানে গিয়ে আমরা দুজন খাবার খেলাম, তারপর কফি খেলাম। এরপর কিছুক্ষণ কথাবার্তা বলে অফিসে গেলাম। আসলে আপনি ভুল বুঝবেন না, আমি সকাল থেকে মানসিক যে চিন্তার মধ্যে ছিলাম সেটা দূর করার জন্য আমি এটা করেছিলাম। আপনি বাসায় আসেননি, তাই তো? কখনোই না। আপনি আমাদের বাসায় যিনি দারোয়ান তাকে জিজ্ঞাসা করতে পারেন। নিচে গেটে সিসি ক্যামেরা আছে, সেটাও চেক করতে পারেন। আমি সকালে অফিস যাওয়ার পর একা বাসায় আসিনি। তাজুল আমাকে নিয়ে পর একসঙ্গে এসেছি। সাজু আর কিছু বললেন না। ঝগড়ার বিষয় নিয়ে সে সরাসরি তাজুলের সঙ্গে কথা বলতে চায়। সাজু মিতুর বাবা মার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। মিতুর বাবা সাজুর চোখে চোখ রেখে বলল, আমার এত সুন্দর মেয়েটাকে কেন এভাবে মেরে ফেললো বাবা? আঙ্কেল, আমি একটু আপনাদের দুজনের সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। আপনারা কি দুজন মিলে পাশের রুমে আসবেন? ঠিক আছে বাবা। এই রুমটায় শুধু একটা খাট আছে। আফরিন বা যে কোনো আত্মীয় স্বজন বেড়াতে এলে সম্ভবত এই রুমে থাকতেন, সাজু ভাই বললেন। আঙ্কেল, আপনার মেয়ের উপর থেকে আমার সন্দেহ দূর হচ্ছে না। মিতু ও আফরিনের এই দুই বোনের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? খুব ভালো সম্পর্ক ছিল। ওদের তো কখনো তেমন ঝগড়া হয় না। বরং বাসায় আমি যখন পড়াশোনায় কিছু বলতাম তখন আফরিন বলতো যে আপুর কাছে চলে যাব, তোমরা একটু শান্তিতে থাকতে দাও না। মিতুর মা ফুপিয়ে কেঁদে উঠে বলল, এবার ওকে চিরদিনের মতো শান্তিতে থাকতে দিল। সাজু বললেন, আপনার মেয়ে শুধু দুটো, এদের নামে কোনো আলাদা অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে, গ্রামের বাড়ির বাজারের মধ্যে অনেক বড় একটা জমি ছিল আমাদের। জমিটা বিক্রি করতে হয়েছিল। জমি বিক্রির পুরো টাকা আমি আমার দুই মেয়ের অ্যাকাউন্টে সমান ভাগে ভাগ করে দিই। পরিমাণ কত? 30 লাখ টাকা। মিতুর 15 আর ছোট মেয়ের আফরিনের 15 লাখ। তবে মিতুর টাকা নাই, কোনো এক এনজিও বা না কিসে যেন সবগুলো জমা করেছিল বেশি লাভের আশায়। আমি অবশ্য জানতাম না সেই এনজিও দেশ থেকে চলে গেছে। মিতুর সম্পূর্ণ টাকাটা শেষ হয়ে গেছে। তাদের দুজনের নামে অ্যাকাউন্টে নমিনি কে কে ছিল? মানে যদি কেউ মারা যায় তাহলে তার টাকা কে তুলবে? মিতুর নমিনি আফরিন আর আফরিনের নমিনি মিতু ছিল। যেহেতু এরা দুই বোন, তাই কেউ যদি মারা যায় তাহলে তার টাকা যেন অপর বোন পায়, সেজন্য এই ব্যবস্থা করেছিলাম। আপনাকে কি মনে হয় যে সেই টাকার জন্য মিতু আফরিনকে হত্যা করেছে? আর নিজের কাঁধে দোষ যেন না পড়ে সেজন্য স্বামীর উপর দোষ দিয়ে পার পেয়ে যাচ্ছে? এসব কি বলছো বাবা? আঙ্কেল, ওসি সাহেব আমাকে বললেন যে আপনার বড় মেয়ের জামাইয়ের সম্ভবত ছোট মেয়ের সঙ্গে পরকীয়া ছিল। হয়তো এসব বিষয় নিয়ে কিছু একটা হয়েছে, তাই তাজুল সাহেব আফরিনকে খুন করেছে। এটা হতে পারে না, আফরিন এরকম মেয়ে না। তাছাড়া ওর পছন্দের একটা ছেলে আছে। আমি অবশ্য সেই ছেলের পরিচয় জানি না। তাহলে কি এরকম কিছু হতে পারে যে আফরিন চাবি নিয়ে বাসায় তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছিল, তার সঙ্গে আপা দুলাভাইয়ের বাসায় একান্তে নিরিবিলি কিছুক্ষণ গল্প করতে? মিতুর মা বললেন, আমার মেয়েটা গতকাল মারা গেলেও এখনও তার দাফন হল না, আর আপনি এসব কি বলেন? সাজু চুপ করে গেল, বলল, আন্টি আমি দুঃখিত। আসলে সম্ভাবনা করতে গিয়ে অনেক কিছু বলতে হয় আমাদের। 2 মিনিটের মতো কিছু একটা ভাবতে লাগলো সাজু ভাই। তারপর মিতু বাবা মার দিকে তাকিয়ে বলল, আমি আপাতত চলে যাচ্ছি। দেখি বাসার নিচে দারোয়ানের সঙ্গে কথা বলি। তাছাড়া আর একবার একটু থানায় যেতে হবে, তাজুল সাহেবের সঙ্গে কথা বলতে হবে। মিতুর বাবা বলল, বড় জামাই আমার মেয়েকে খুন করেছে? হয়তো সে জোর করে আমার মেয়ের সঙ্গে খারাপ কিছু করতে চেয়েছে। তারপর আফরিন রাজি হয়নি, বরং তাজুলকে উল্টো হুমকি দিয়ে বলেছে সে তার আপুকে সব বলে দিবে। তাই নিজের ইজ্জতের জন্য তাজুল খুন করেছে, তাই তো? জি, এটাই হবে। আপনারা ওকে রিমাইন্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করুন, দেখবেন সব স্বীকার করে। ঠিক আছে, দেখি পুলিশ কি করে। সাজু বের হয়ে গেল। ড্রয়িং রুমে বাড়িওয়ালা বসে আছে চুপচাপ। বেচারা পড়েছে বিপদে। এলাকায় হয়তো আফরিন হত্যাকাণ্ডের ঘটনা প্রচার হচ্ছে। সাজুকে দেখে বাড়িওয়ালা বলল, তেমন কিছু বের করতে পারলো বাবাজি? না আঙ্কেল, তবে আমরা চেষ্টা করছি। পুলিশ এবং আপনারা একটু তাড়াতাড়ি করেন দয়া করে। মান সম্মান যা যাবার তা তো গেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব আসল অপরাধী ধরা না পড়ে ততদিন আমি শান্তিতে থাকতে পারবো না। আমি একটু আপনার দারোয়ানের সঙ্গে কথা বলতে চাই।
চলুন এক্ষুনি নিয়ে যাচ্ছি। তিনতলা থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে বাড়ির মালিক বলল, রাস্তার অলিতে গলিতে চায়ের দোকানে সবাই আমার নাম ধরে ধরে বলে, সিদ্দিক সরকারের বাড়িতে একটা মেয়ে খুন হয়েছে। আজ সকালে এখানকার একটা পত্রিকার মধ্যে নিউজটা এসেছে দেখলাম। সেখানে লেখাও ছিল, খুন হওয়া মৃত আফরিনের বোন দুলাভাই অত্র এলাকা সিদ্দিক সরকারের বাড়িতে ভাড়া থাকতো। এবার বলেন তো কতটা টেনশানে আছি। এই বাসায় এখন মানুষ ভাড়া নিতে ভয় পাবে, বলবে বাড়ির কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। অথচ আপনি দেখেন সেক্টরের মধ্যে সব থেকে সুযোগ সুবিধা সেরকম সব কিছু আছে আমার বাড়িতে। ভদ্রলোকের কষ্ট পাওয়া স্বাভাবিক, এত কিছু যখন ঘটে গেছে তখন আর কি করার। কিন্তু তিনি চান দ্রুত এই মামলা শেষ হোক, আর তিনি যেসব ভাড়াটি আছে তারা নিশ্চিত হোক। নাহলে যদি এরকম সকাল বিকেল পুলিশ আসে তাহলে তো সবাই বিভ্রান্ত হয়ে যাবে। দারোয়ানের বয়স 30-এর মধ্যে, পরিশ্রম আর দারিদ্রতার জীবন চেহারা বয়সের তুলনায় বেশি মনে হচ্ছে। সিদ্দিক সরকার তাকে ডাক দিতে সে দৌড়ে এলো। সরকার বলল, তিনি যা যা জিজ্ঞাসা করবেন সব কিছু ঠিক ঠিক উত্তর দিবি, কিন্তু কোনো কিছু গোপন করার চেষ্টা করবি না রফিক। ঠিক আছে স্যার। নিচতলা পুরোটাই ফাঁকা, গাড়ি পার্কিং করার জন্য এভাবে ফাঁকা রাখা হয়েছে। সিসি ক্যামেরা সেট করা হয়েছে গেটের ভিতরে, লিফটের জন্য জায়গা রাখা হয়েছে, কিন্তু বাস্তবায়নহীন। হয়তো ভবিষ্যতে লিফট লাগানো হবে। সাজু বলল, আপনি একদম বিচলিত হবেন না রফিক ভাই, আমি শুধু নর্মাল কিছু প্রশ্ন করে চলে যাব, ভয় পাবার কোনো কারণ নেই। আপনাকে দেখে ভয় লাগে না স্যার, গতকাল পুলিশ দেখে বহুত ভয় পেয়েছি। তারা যখন বারবার জিজ্ঞাসা করছে তখনও ভয় পেয়েছি, কিন্তু আপনি একটু আলাদা। তাজুল সাহেবের স্ত্রী ছোট বোন গতকাল এই বাসার সামনে কখন আসেন? 12টার দিকে স্যার। প্রথমে গেটের সামনে দাঁড়িয়েছিল, আমি বললাম যে ভেতরে আসেন। সে বলল তার কাছে চাবি নেই, আর তারা আপা কল রিসিভ করে না। তারপর তারপর এখানে দাঁড়িয়ে তাজুল স্যারের সাথে কল দিল। কথা শেষ করে আমাকে বলল, আমি দুলাভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে আসি। আপনি তো তাকে আগে থেকে চিনতেন? হ্যাঁ চিনি, এই বাসায় তো অনেকবার এসেছে। আহারে, আজ থেকে আর আসবে না। মানুষের জীবনে কিছুই হয় না, মরলে সব শেষ। তারপর আধা ঘন্টা পর চাবি নিয়ে ফিরেছি। মোবাইলের কথা বলতে বলতে উপরে চলে গেল। কীরকম কথাবার্তা সেটা কি মনে আছে? স্যার আমার মনে নেই, তবে কিছুটা হয়তো সিসি ক্যামেরায় রেকর্ড আছে। আমাদের এই ক্যামেরায় ভিডিও অডিও দুটোই রেকর্ড হয়। ঠিক আছে, সেটা চেক করব। তাজুল সাহেব অফিস থেকে কখন এসেছে? আর সে আসার আগ পর্যন্ত অপরিচিত কাউ কি এসেছে? অপরিচিত কেউ আসে নাই স্যার, যারাই আসা যাওয়া করেছে সবাই এই বিল্ডিংয়ের মানুষ। সাজু আর কিছু জিজ্ঞাসা করলো না। সিদ্দিক সরকারের সঙ্গে সিসিটিভি ফুটেজ চেক করতে গেলেন। সব কিছু দেখে নতুন কিছু পাওয়া গেল না, শুধু আফরিনের কথা ছাড়া। আফরিন মোবাইলে কথা বলতে বলতে যখন ক্যামেরার কাছাকাছি অবস্থান করছে, তখন মোবাইল কার কাছে যেন বলেছিল, তুমি তো জানো আমি এক কথার মানুষ, আমি বাসা থেকে আপার বাসায় চলে এসেছি। বিকালে তোমার সঙ্গে জমিরুদ্দিন মোড়ে বিএসসিতে দেখা হবে। এমন সময় সাজুর মোবাইলে কল আসে। কল দিয়েছে সাজুর সেই পরিচিত বড় ভাই হাসান। বলেন ভাই। সাজু, আমি তো তোমাকে কথা মতো পোস্টমর্টম করা সেই ডাক্তারের কাছে কল দিয়েছিলাম, কিন্তু তার এক কথা শুনে আমি বেশ চিন্তিত। কি কথা? আফরিন তো অবিবাহিত, তাই না? জি। তার এখনো বিয়ে হয়নি। গতকাল আফরিন মারা যাওয়ার আগে সে সহবাস করেছে। মানে ধর্ষণ? ধর্ষণ নাকি স্বেচ্ছায় যৌন মিলন সেটা তো জানি না, তবে আমার মনে হচ্ছে আফরিনের সম্মতিতে ঘটনাটা ঘটেছে। কারণ তোমার কাছে গতকাল রাতে আফরিনের লাশের এবং রুমের যেসব ছবি দেখেছি, সেগুলো দেখে কিন্তু মনে হচ্ছে না যে তাকে জোর করা হয়েছে। যদি এমন হয় যে তাকে অজ্ঞান করা হয়েছে। একটা কথা বলি সাজু। বলেন ভাই। তুমি মেয়েটার দুলাভাইকে ভালো করে জিজ্ঞাসা করো, সে নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। এছাড়া কিন্তু আর কোনো রাস্তা পাচ্ছি না। সন্দেহের তীর সবটাই ওই লোকটার উপর। তোমার মতো আফরিনের বোন মিতু অপরাধী হতে পারে, কিন্তু আমি এখানে মিতুকে সন্দেহ করার কোনো পথ খুঁজে পাচ্ছি না। ঠিক আছে ভাই, তাহলে আমি থানায় গিয়ে তাজুল সাহেবের সাথে ভালোভাবে কথা বলি। আচ্ছা যাও, বাসায় কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় এসো। যদি কাজ শেষ না হয় তাহলে এক ফাঁকে এসে খেয়ে যাও। তোমার ভাবি তো শুধু বারবার বকা দিচ্ছে আমাকে। ঠিক আছে ভাই। আর ওই ডাক্তারের কাছ থেকে এরকম একটা খবর বের করে দেওয়ার জন্য মেলা মেলা ধন্যবাদ আপনাকে। হাসান সাহেবের সাথে কথা বলার সময় সাজুর নাম্বারে দুই একবার নাম্বার দিয়ে কল এসেছে। সাজু হাসান সাহেবের সঙ্গে কথা শেষ করে সেই নাম্বারে কল ব্যাক করলো। অপর প্রান্ত থেকে একটা ছেলে বলল, সাজু ভাই বলছেন? হ্যাঁ বলছে। আপনি কে? আফরিন খুনের মামলা নিয়ে এত জলঘোলা করার জন্য কেন এসেছেন? পুলিশ তার দুলাভাইকে গ্রেপ্তার করেছে, সকল তদন্ত পুলিশের উপর ছেড়ে দিন না। শুধু শুধু নিজের বিপদ জমের কাছ থেকে ডেকে আনবেন না। আপনার পরিচয়?
পুলিশ যাকে ধরে নিয়ে গেছে তাকেই নিয়ে তাদের খেলা খেলতে দিন। আপনাকে সামান্য সাবধান করে দিলাম। সাজু বলল, আপনার কণ্ঠটা পরিচিত মনে হচ্ছে। আচ্ছা, আপনি কি মিতুর কলিগ ফয়সাল সাহেব, যার সঙ্গে সকালবেলা মিতুর অফিসে গিয়ে কথা হয়েছিল? ফয়সালকে? আমি তো কোনো ফয়সালকে চিনি না গোয়েন্দা সাহেব, কিন্তু আপনাকে আমি খুব ভালো করে চিনি। চিনতাম না বলে চিনে নিয়েছি, তাই ভালো করেই বলছি যে পুলিশের কাজ পুলিশকে করতে দিন। আপনি উত্তরা থেকে চলে যান। গাড়ি ভাড়া কি আপনি দিবেন? কিসের গাড়ি ভাড়া? এই যে আমাকে উত্তরা থেকে চলে যাওয়ার জন্য পরামর্শ বা হুমকি দিচ্ছেন, তো উত্তরা থেকে তো হেঁটে হেঁটে যেতে পারবো না। সাজুর এমন রসিকতার কারণে অপর প্রান্তে কথা বলার কণ্ঠ পরিবর্তন হয়ে গেল। মানে মোবাইল অন্য কেউ টেনে নিয়ে বলছে, ওই গোয়েন্দার বাচ্চা, তোর অনুসন্ধান আমি তোর মুখ দিয়ে পেছন থেকে বের করে দিব। বেশি পাকামি না করে যা বলছে তাই কর। ঠিক আছে ভাই, চলে যাব। এই তো বুদ্ধিমানের কথা। আমি চলে যাব ঠিকই, কিন্তু সেটা আপনার সঙ্গে সামনাসামনি কথা বলার পর। মানে আমি আফরিনকে যারা হত্যা করেছে তাদেরকে যেভাবেই হোক খুঁজে বের করব। আর আমার বিশ্বাস সেই দলের মধ্যে আপনিও খুব ভালোভাবে জড়িত আছেন। চুপ কর শালা গোয়েন্দা। আমি আফরিনের খুনের ব্যাপারে কিছু জানি না। তাহলে আপনার মাথা ব্যথার কারণটা জানতে পারি মাস্টারমশাই? এখানে অনেক কাহিনী জড়িয়েছে, আমি চাই না সেগুলো বেরিয়ে আসুক। তোকে আবারও বলি, তুই এসব থেকে দূরে থাক। আপনি যদি খুন না করেন তাহলে আপনার মাথা ব্যথার একটা কারণ অবশ্যই আছে। মানে হচ্ছে আফরিনের মৃত্যুর কিছুক্ষণ আগে সে কোনো কোনো পুরুষ সঙ্গে সহবাস করেছে। আমার মনে হয় আপনি সেই ব্যক্তি। শালা তোকে তো আমি কল কেটে দিয়ে সাজু আবার কল ব্যাক করলো, কিন্তু নাম্বার বন্ধ। বড় ভাই হাসানকে নাম্বারটা মেসেজ করে পাঠিয়ে দিল। অটো কল রেকর্ড চালু করে থাকে সবসময়। সাজু ভাই বাড়িওয়ালার কাছে গিয়ে বলল, বিএফসিটা কোন দিকে? সিদ্দিক সরকার বললেন, সেক্টর পার হয়ে ঢাকা গাজীপুর হাইওয়ে জমিরুদ্দিন মোড়ের কাছে। আফরিন ওখানে কার সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিল? কেউ হতে পারে। কথার ধরন তো আপনজন কেউ মনে হচ্ছে, যেমন কি বয়ফ্রেন্ড হতে পারে। আজকাল ছেলেমেয়েরা প্রেমের সম্পর্কে একটু বেশি জড়ায়। আপনারা জড়াননি কখনো? জি মানে? বাদ দেন না, ঠাট্টা করলাম। তদন্ত করতে এসে যে সারাক্ষণ শুধু মুখ গম্ভীর করে থাকবো তেমনটা তো নয়, তাই না? তা ঠিক আছে, কিন্তু আপনি কার সঙ্গে কথা বললেন? কে আপনাকে উত্তরা থেকে চলে যেতে হুমকি দিচ্ছেন? সেটাই খুঁজে বের করতে হবে সরকার কাকা। এখানে কি তাজুলের কাছে থানায় যাবেন? ওকে জিজ্ঞাসা করবেন নাকি? ভেবেছিলাম তো তাই করব, কিন্তু দ্বিতীয় কল এসে একটু ভাবনায় ফেলে দিল। আপাতত মিতুর অফিসে যেতে হবে আর একবার, তারপর সেখান থেকে থানায় যাব। ঠিক আছে, আপনার তদন্তের কাজ আমাকে যখন দরকার হবে জানাবেন। আপনাকে সর্বস্ব সাহায্য করার চেষ্টা করব। আপনি আমার নাম্বারটা রাখুন। মেলা মেলা ধন্যবাদ আপনাকে। আজকে আর হয়তো হাসবো না, আগামীকাল সকালে আবার আসতে পারি। আপনার বসার প্রতিটি ফ্ল্যাটে কিছু কথাবার্তা বলতে হবে। কেন? বাচ্চাদের মতো কথা বলেন কেন? কিন্তু তিনতলার খুনের জন্য সম্পূর্ণ বাড়ির ভাড়াটিদের জিজ্ঞাসাবাদ করলে কেমন দেখা যায় বলেন? তাদের কি দোষ? আঙ্কেল, একটা বিষয় ভাবুন। আপনার সামনে সিসি ক্যামেরার ভিডিও চেক করলাম, সেখানে অপরিচিত কারো আগমন ঘটেনি। তার মানে তো খুনি আপনার বিল্ডিংয়ের মধ্যে ছিল, তাই না? কি বলছেন এসব? সাজু দারোয়ানের দিকে তাকিয়ে বলল, রফিক ভাই, আপনি একটা কাজ করবেন। বাসায় কে কখন বের হয় আর প্রবেশ করে সেগুলো নজর রাখবেন। কারো আচরণে সন্দেহ হলে আমাকে জানাবেন। কেউ যদি বাসা থেকে গ্রামের বাড়ি বা ঢাকা ছেড়ে কোথাও যায় সেটাও জানাবেন। সাজু স্যার, গতকাল রাতে তো একজন গ্রামের বাড়িতে যাবে বলে চলে গেছেন। কে সে? তামান্না ম্যাডাম। সে কোথায় থাকে? তিনতলা তাজুল স্যারের পাশের ফ্ল্যাটে থাকতো 3A। সেখানে কে কে থাকতো? এনারা দুই বান্ধবী। কতদিন ধরে ভাড়া আছেন তারা? 3 মাসের মতো। তারা কি পড়াশোনা করে নাকি কোথাও চাকরি করে? সিদ্দিক সরকার বলল, দুজনেই চাকরি করতো বনানীতে। আমার এক বন্ধুর পরিচিত, তাই এদের থাকতে দিয়েছিলাম। তামান্না যদি গ্রামের বাড়িতে গিয়ে থাকে তাহলে তার বান্ধবী নিশ্চয় বাসা আছে। না, নেই। সে অফিসের কাছে সিলেট গেছে, আজকে সন্ধ্যাবেলা আসার কথা। তামান্না ম্যাম গতকাল বলে গেছেন, বললেন দারোয়ান। ঠিক আছে, আপনি আমার নম্বরটা রাখুন। আমি মিতুর অফিস থেকে বের হয়ে থানায় গিয়ে সব কাজ শেষ করে রাতে আবার আসবো। আচ্ছা ঠিক আছে। যেহেতু তামান্নার বান্ধবী বাসায় ছিল না গতকাল দুপুরের ঘটনার সময়, কি তামান্না বাসায় ছিল? হ্যাঁ, বাসায় ছিল। বাড়ির মালিক সিদ্দিক সরকারের দিকে তাকিয়ে সাজু বলল, আপনার কাছে নিশ্চয় তামান্না মেয়েটার নাম্বার আছে? তা তো আছেই। বলেন সিদ্দিক সরকার, নাম্বারটা আমাকে দিন। নিতান্ত অনিচ্ছায় নাম্বারটা দিলেন তিনি। সাজু সেই নাম্বারে কল দিয়ে পরপর দুবার, কিন্তু কেউ রিসিভ করলো না। সাজু আর কিছু বললেন না, আদনানকে সঙ্গে নিয়ে বের হয়ে গেলেন। আদনান বাইক চালাচ্ছে, সাজু বিড়বিড় করে মুখ নাড়াচ্ছে। আফরিনের মোবাইল গতকাল পাওয়া যায়নি।
খুনি তার মোবাইল সঙ্গে করে নিয়ে আসে। কথা হচ্ছে তাজুল যদি কল রিসিভ না করে মেসেজ করা হয় তাহলে সেটা কে করেছে আর কখন করেছে সেটাও দেখা দরকার। তাজুলের মোবাইল থানায় পুলিশের কাছে জমা আছে, সেখানে মেসেজ টাইম চেক করলে হয়তো জানা যাবে। কিন্তু কে এই তামান্না? মিতুর অফিস উত্তরায় ১৩ নম্বর সেক্টরে। অফিসে গিয়ে সাজু সরাসরি ফয়সাল সাহেবের সঙ্গে কথা বলতে গেলেন। ফয়সাল সাহেব সাজুকে দেখে একটু খুশি হননি, সেটা তার চেহারায় দিকে তাকিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে। সাজু বললেন, কাজের কি খুব চাপ নাকি? ফয়সাল সাহেব মুখের অন্ধকার বজায় রেখে বললেন, কোম্পানিতে চাকরিতে সারা জীবন চাপ বেশিই থাকে, এটা নতুন কিছু নয়। তবু আজ একটু বেশি হবার কথা। যেহেতু মিতু ম্যাডাম নেই তাই দুজনে কাজ একার পক্ষে শেষ করতে হচ্ছে। তা ঠিক বলছেন। যাই হোক, আপনি আমার কাছে কেন এসেছেন? মৃত্যুর ছোট বোন হত্যার বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে এসেছি। সকালবেলা তো একগাদা প্রশ্ন করে গেলেন। খুন হয়েছে বাসায়, সেখানে তদন্ত করুন। অফিসে তো খুন হয়নি যে বারবার অফিসে আসবেন। দিনের মধ্যে 14 বার অফিসে এলে কেমন দেখা যায় বলেন তো? আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি কোনো কিছু গোপন করার জন্য আমাকে এড়িয়ে যেতে চাইছেন? বিরক্ত হচ্ছি, এটা ঠিক কথা, কিন্তু এই হত্যার বিষয়ে আমি তেমন কিছু জানি না, লুকানোর চেষ্টা করব। আপনি কি সকাল থেকে অফিসের মধ্যেই ছিলেন নাকি বাইরে গিয়েছিলেন? লাঞ্চ করতে গিয়েছিলাম। কখন গিয়েছেন আর কোথায় কখন ফিরেছেন? আপনার আসার কিছুক্ষণ আগে এসেছি। সাজু নিজের ঘড়ির দিকে তাকিয়ে রইল, তারপর ফয়সাল সাহেবকে বললেন, কয়টা বাজে দেখুন। ফয়সাল টেবিলের উপর রাখা তার নিজের মোবাইল দেখে বললেন, 3:25। তাহলে তো আমার আর আপনার ঘড়ির টাইম ঠিকই আছে। তো কি হয়েছে? গতকাল ম্যাডাম মিতুর সঙ্গে 12:30টার দিকে লাঞ্চ করতে গেলেন আর 2টোর দিকে ফিরলেন। কিন্তু আজ 3টে পর্যন্ত বাইরে কি করছেন? যেহেতু আপনার অফিসে কাজের চাপ বেশি তাই এতক্ষণ তো বাইরে থাকার কথা না? সকাল থেকে শরীরটা ভালো ছিল না, তাই ঠিক সময়ে লাঞ্চ করিনি। তাছাড়া কিছু কাজ ছিল, সেগুলো শেষ করা হয়েছে। 2টোর দিকে বের হয়েছি। আর বাইরে গিয়ে আমার কাছে কল দিয়ে এই উত্তরা থেকে চলে যেতে হুকুম হুমকি করেছেন, তাই তো ফয়সাল সাহেব? আশ্চর্য! আমি কেন আপনাকে উত্তরা থেকে চলে যেতে বলবো? উত্তরা কি আমার বাবার সম্পত্তি? দেখুন ফয়সাল সাহেব, আমি একটা বিষয় কিন্তু বুঝতে পারছি, আপনি শুধু শুধু রাগ কেন করছেন? আপনার তো সকাল থেকে শরীর অসুস্থ, তার উপর আবার রাগ করেন কেন? আপনি কি আমার সঙ্গে ফাজলামো করেন? ছি ছি, তা কেন করব? এসির মধ্যে বসেও আপনার কপাল নাক জবজবে ঘেমে আছে। মনে হচ্ছে আপনার শরীর সত্যিই ভালো নেই। একটা কথা আপনাকে বলি। অবশ্যই বলুন। মিতু ম্যাডামের বোন যখন খুন হয়েছে তখন কিন্তু আমি অফিসেই ছিলাম। সুতরাং আমার কাছে এসে বারবার নিজের সময় নষ্ট করবেন না প্লিজ, কারণ আমি কিছু জানি না। সাজু পকেটে মোবাইল বের করলো। মোবাইল বের করে দেখলো বাড়িওয়ালার কাছ থেকে আনা তামান্নার সেই নাম্বার দিয়ে কল এসেছে। সাজু সঙ্গে সঙ্গে রিসিভ করলো। মেয়েটা বললো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কি তামান্নার সঙ্গে কথা বলছি? হ্যাঁ, আমি তামান্না বলছি। কিন্তু আপনি? আমাকে আপনি চিনবেন না। ঢাকায় আপনি যে বাসায় থাকেন সেই বাসার আপনার পাশের ফ্ল্যাটে গতকাল একটা মেয়ে খুন হয়েছে। আশা এই ঘটনা আপনার অজানা নয়। হ্যাঁ জানি। আফরিন ও মিতু আপুর সঙ্গে আমার পরিচয় ছিল। আমি প্রায় তাদের বাসা যাতায়াত করতাম। গতকাল আফরিন খুন হয়েছে 12:30 থেকে 2টার মধ্যে। আর দারোয়ান রফিকের কাছে শুনলাম আপনি তখন বাসায় ছিলেন। হ্যাঁ ছিলাম, কারণ রাতে আমার গ্রামের বাড়িতে রওনা দেওয়ার কথা ছিল। তাছাড়া আমি ছুটি নিয়েছিলাম আগের দিনে। তাহলে গতকাল আফরিন বাসায় গিয়ে আপনার সঙ্গে কি দেখা হয়েছে তার? না, হয়নি। আমি জানতাম না আফরিন বাসায় এসেছে। তাছাড়া মাত্র 2 দিন আগে তো এসেছিল। গতকাল কখন এসেছে আমি জানি না। বিকেল 3:30টার দিকে পুলিশ বাসায় আসে। আফরিনের পার্সোনাল কোনো বিষয়ে আমার জানা আছে কি? আফরিন আমাদের বাড়িওয়ালার ছেলের সঙ্গে রিলেশনে ছিল। সম্ভবত ওর বোন মিতু আপু সেটা জানতেন। কি বললেন? জি ঠিক বলছি। মিতু আপু তো যে অফিসে চাকরি করে সেই অফিসের ফয়সাল সাহেব আমাদের বাড়িওয়ালার ছেলের বন্ধু। বাড়িওয়ালার ছেলের রেফারেন্সে মিতু আপুর চাকরি হয়েছে। বাড়িওয়ালার ছেলের রেফারেন্সে মিতুর চাকরি হয়েছে। ওনার নাম সজল সরকার। তিনি তার বন্ধুকে বলে মিতু আপুর জন্য একটা চাকরি জোগাড় করে দিয়েছেন। আপনি যা যা বলছেন সব কিছু কি তাদের কাছ থেকে জেনে বলছেন? তাছাড়া কিভাবে জানবো বলেন? আপনি শুরুতেই জিজ্ঞাসা করছেন আমি কে, কিন্তু আপনার পরিচয় দেন নাই। তবুও সব খুলে বলে দিলাম। আপনি সাজু ভাই, তাই না? হ্যাঁ। তার মানে আপনি জানতেন? জি। আপনি যখন কল করেছেন তখন আমি মোবাইল আমার কাছেই ছিলাম না। আমি কল করার 5 মিনিট পরে বাড়িওয়ালার আঙ্কেল কল করেছেন। কি বললেন তিনি? তার কলও রিসিভ করতে পারিনি। আপনাকে কল করার আগে মাকে কল দিলাম। তিনি আমার কাছ থেকে আফরিনের হত্যার ঘটনায় কেউ একজন আমার নাম্বার নিয়েছে।
আপনি ঢাকায় কবে আসবেন? 3 দিনের ছুটি ছিল, আজকে দ্বিতীয় দিন। আগামীকাল রাতে ট্রেনে রওনা দিব। আসলে আমার বাবা খুব অসুস্থ, তাই বাড়ি আসাটা জরুরি। সজল সাহেবের সঙ্গে আফরিনের সম্পর্কটা কতদূর মজবুত ছিল? যেহেতু 2 দিন আগে আফরিন এখানে এসেছিল, তখন সে সজলের বিষয়ে কিছু বলছেন? একটু সমস্যা ছিল। আঙ্কেলের কাছে সজল ভাই সব বলেছিল। আঙ্কেল মানতে রাজি হচ্ছিল না। আপনার সঙ্গে আমরা সামনাসামনি দেখা করে কথা বলাটা খুব জরুরি। তাহলে পরশু কথা হবে যদি বেঁচে থাকি। এর আগে যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আপনাকে কল করব। আশা করি বিরক্ত হবেন না। না না, সমস্যা নেই, যে কোনো সময় কল দিবেন। আপনার বান্ধবীর নাম কি, যিনি আপনার সঙ্গে থাকেন? সম্ভবত তিনি সিলেটে অফিসিয়াল কাজে গেছেন। ওর নাম শাহানা, ও অলরেডি রওনা দিয়েছে। আমার সঙ্গে কথা হয়েছে, আপনি ওর সঙ্গে কথা বলতে চাইলে সন্ধ্যাবেলা গেলে পাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে দেওয়া উচিত। এরকম ফুলের মতো একটা মেয়ের যারা হত্যা করেছে তাদের খুঁজে বের করার দায়িত্ব নিয়েছেন, তাই আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা রইল সাজু ভাই। রাখি তাহলে। আসসালামু আলাইকুম। কল কেটে দিয়ে সাজু স্থির হয়ে ফয়সালের দিকে তাকিয়ে রইল। ফয়সাল এতক্ষণ সাজু ও তামান্নার কথোপকথন শুনে স্তব্ধ হয়ে গেছে। আগের সেই বিরক্তির চিহ্ন তার মুখে নেই, বরং সেখানে ঠাঁই মিলছে হতাশা আর অসহায়। সাজু বলল, সবই তো শুনলেন, তাই না? জি। তাইলে যতটুকু জানেন সবটুকুই বলুন, নাহলে শুধু শুধু নিজেই বিপদে পড়বেন। আমি কিছু করিনি। আমি কিছু জানি যে আপনি সরাসরি কিছু করেননি। যেহেতু সেই মুহূর্তে আপনি মৃত্যুর সঙ্গে ছিলেন, তাই আপনার জড়িত থাকাটা অযৌক্তিক। আমি জানতে চাই সজল ও আপনার বিষয়ে। সজল সরকারের সঙ্গে আফরিন ও তার বোনের পরিচয় সম্পর্ক তেমন কিছু জানি না। যতটুকু জানি ততটুকুই বলেন। অন্তত আপনার সম্মান ও জেলে যাওয়ার পরিস্থিতি থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে। কিন্তু চলবে। বিশ্বাস অবিশ্বাস প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।